শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকাকে সচল করতে ড্যাপে নেওয়া হয়েছে বড় ধরনের পরিকল্পনা। দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসের পথ অনুসরণ করে বক্স কালভার্ট ভেঙে ফেরানো হতে পারে 3 বড় খাল। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বৃষ্টি স্নাত কিংবা রোদে ঝলমল, কোনো দিনেই স্বস্তি নেই ঢাকাবাসীর। সামান্য বৃষ্টিতে ডুবে যায় নগর, আর ঝলমলে রোদে ঢাকা হয়ে ওঠে আরবান হিট আইল্যান্ড। জলাবদ্ধতা কিংবা গরমের কষ্ট ছাড়াও ট্রাফিক জ্যাম, বছর জুড়ে রাস্তা খোঁড়াখুড়ি, পানি গ্যাস সংকট এবং অপ্রতুল গণপরিবহনের মতো সমস্যাগুলো রাজধানীকে প্রায় অচল করে রেখেছে। সচল নগরী গড়তে রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব 2022-35-এ সুপারিশ করা হয়েছে প্রকৃতি নির্ভর সমাধানের। এতে বলা হয়েছে, বক্স কালভার্ট ঢেকে ফেলা ঢাকার খালগুলো উন্মুক্ত করে নৌপথ পুনরুদ্ধার করতে পারলে ঢাকার অনেক ভোগান্তি স্বস্তিতে পরিণত হবে। 1988 সালের বন্যায় সারা দেশের সঙ্গে ডুবে গিয়েছিল রাজধানী ঢাকার অনেক এলাকা। এরপর ঢাকাকে বন্যা ও জলাবদ্ধতা মুক্ত করার লক্ষ্যে তৈরি হয় বিভিন্ন পরিকল্পনা। 90 দশকে নেওয়া বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বড় বড় খালের ওপর বক্স কালভার্ট নির্মাণ শুরু করে সরকারি সংস্থা ঢাকা ওয়াসা ও তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশন। বক্স কালভার্ট নির্মাণের পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছিল, খাল শুধু পানি প্রবাহের জন্য, পানি প্রবাহিত হলেই খালের উদ্দেশ্য পূরণ হয়ে যায়। এ যুক্তি দিয়ে ঢাকার বড় বড় খাল ঢেকে ফেলা হয়। 3 দশকের মাথায় বক্স কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত ভুল প্রমাণ হয়েছে সরকারি পর্যবেক্ষণেই। সর্বশেষ প্রণীত ড্যাপে বলা হয়েছে, ঢাকার হারিয়ে যাওয়া খাল, প্রাকৃতিক জলাধার ও নৌপথ পুনরুদ্ধার ছাড়া ঢাকাকে সচল করার দ্বিতীয় কোনো পথ নেই। ধানমন্ডি খাল বক্স কনভার্টে রূপান্তরের মাধ্যমে 1990 সালে শুরু হয় ঢাকার খালগুলোকে ঢেকে দেওয়ার প্রক্রিয়া। ইতিহাস ঘেঁটে জানা যায়, ধানমন্ডি লেক থেকে শুরু হয়ে খালটি মিশেছে বেগুনবাড়ি খালে, অর্থাৎ বর্তমানের হাতির ঝিলে। এটি প্রবাহিত হয়েছে কাঁঠালবাগান, রাজারবাগ ও পরিবাগ খালের মধ্য দিয়ে। 1990-এর দশকে এই পুরো খালের উপর বক্স কালভার্ট তৈরি করে রাস্তা নির্মাণ করা হয়, যা বর্তমানে পান্থপথ বক্স কালভার্ট হিসেবে পরিচিত। এই ধরনের পরিকল্পনা বিশ্বে প্রথম নয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বুক চিরে বয়ে চলা 3.5 কিলোমিটার চেয়ং-গাইচেওন খালটি কাটা হয়েছিল চতুর্দশ শতকে। উদ্দেশ্য ছিল নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা ও জলাবদ্ধতা রোধ করা। 500 বছর পর 20 শতকের 30-এর দশকে এই খালটি ঘিরে গড়ে ওঠে বৃহৎ বস্তি। নগরীতে বাড়তে থাকা মানুষের কর্মকাণ্ডে দূষিত হয় চেয়ং-গাইচেওন খাল। প্রতিদিন 1,68,000 গাড়ির চাপ সামলাতে সিউল নগর কর্তৃপক্ষ 1960 সালে খালটি কংক্রিটে ঢেকে ফেলে। পরবর্তীতে 1976 সালের মধ্যে তার উপর নির্মাণ করা হয় 5.5 কিলোমিটার দীর্ঘ এবং 4 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মাত্র 2 দশকের মাথায় সেই কংক্রিটের মহাসড়কই সিউলের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। হাইওয়ের কারণে চারপাশের এলাকায় তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। অবশেষে 2003 সালে সিউলের তৎকালীন মেয়র লি মিয়ং বাকের নেতৃত্বে $281 বিলিয়ন ব্যয়ে সেই ব্যস্ততম উড়াল সড়কটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়। 2 বছরের মধ্যে হাইওয়ে সরিয়ে আবার উন্মুক্ত করা হয় ঐতিহাসিক চেয়ং-গাইচেওন খালকে। গড়ে তোলা হয় সবুজ ওয়াটারফ্রন্ট পার্ক। এর সঙ্গে পরিকল্পিত গণপরিবহন ও সাবওয়ে চালুর কারণে রাস্তায় ব্যক্তিগত গাড়ি কমে যায়। খালটি উন্মুক্ত করার পর সিউলের কেন্দ্রস্থলের তাপমাত্রা এক ধাক্কায় 3.6 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। সিউলের বুকে ফিরে আসে বিভিন্ন প্রজাতির পাখি, মাছ ও উদ্ভিদ। নেদারল্যান্ডসের উট্রেখট শহরে 1970-এর দশকে একটি বড় খাল ভরাট করে 12 লেনের সুবিশাল হাইওয়ে নির্মাণ করা হয়েছিল। 2020 সালে সেই হাইওয়েটি ভেঙে উন্মুক্ত করা হয়েছে প্রাচীন কাতারি জনি সিনসিগেল খাল। বড় 3টি খালকে বক্স কালভার্টে রূপান্তরের পরও ঢাকার জলাবদ্ধতা সমস্যার কোনো সমাধান হয়নি, বরং বিভিন্ন মেগা অবকাঠামোর সঙ্গে সমন্বয় করে নিষ্কাশন ব্যবস্থা সম্প্রসারণ না হওয়ায় ঢাকার জলাবদ্ধতা আরও জটিল রূপ ধারণ করেছে। এমন বাস্তবতায় ঢাকার ভেতরে বক্স কালভার্টগুলো উন্মুক্ত করার সুপারিশ করা হয়েছে বিদ্যমান ড্যাপে। বলা হয়েছে, শুধু খাল পুনরুদ্ধার করলেই হবে না, এসব খালকে নৌপথ হিসেবে ব্যবহার করতে হবে। ড্যাপের হিসাব অনুযায়ী রাজধানীর অভ্যন্তরীণ খালগুলো ব্যবহার করে 574 কিলোমিটার নৌপথ তৈরি করা প্রয়োজন, আর বৃহত্তর ঢাকায় 1135 কিলোমিটার নৌপথ তৈরির প্রস্তাব করা হয়েছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 62.25% শিক্ষার্থী, যা গত 19 বছরের মধ্যে সবচেয়ে কম।
স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে 1,16,676 জন জিপিএ 5 পেয়েছে, যা পাশ করা মোট শিক্ষার্থীর 10.24%। এই হিসাবে এবার পাশের হার কমেছে 6.2% পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে 22,356 জন। গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল 68.45%। জিপিএ 5 পেয়েছিল 1,39,032 জন। 2021 সালে দেশের রেকর্ড 93.6% শিক্ষার্থী এসএসসি পাশ করে। 2007 সালের পর চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার সবচেয়ে কম। ওই বছর 57.37% শিক্ষার্থী পাশ করেছিল। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল 18,29,485 জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছেন 11,38,877 জন। তেহরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়, তবে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক পরমাণু চুক্তির দাবি ছেড়ে দিতে সম্মত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 আগস্ট দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাদে এনডিটিভি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে এই সিদ্ধান্তের জন্য ভূমিকা তৈরি করেছেন এবং নিজের জ্যেষ্ঠ সহযোগীদের কাছে গোপনে জানিয়েছেন যে ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি ছাড়াই তিনি এই সামরিক অভিযান শেষ করতে পারেন। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সংঘাত থামানোর ভিত্তি হতে পারে এই জলপথ দিয়ে পুনরায় জাহাজ চলাচল নিশ্চিত করা। অন্যদিকে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করার বিনিময়ে একাধিক শর্ত দিয়েছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে কোটি কোটি ডলার অর্থ প্রদান, মার্কিন নৌ অবরোধের সমাপ্তি, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ ইরানি সম্পদ মুক্ত করা। রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায়, মির্জা ফখরুলই হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। আর তিনি রাষ্ট্রপতি হলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে দলটির ভেতরে বাইরে আলোচনা শুরু হয়ে গেছে। সূত্রগুলো জানাচ্ছে, এমন আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নাম। প্রভাবশালী মন্ত্রীদের তালিকায় বর্তমানে রিজভী আহমেদ নেই। মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে বিএনপির সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে রিজভী আহমেদের। সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের অনেক সাংগঠনিক কাজে দীর্ঘ সময় ধরে যুক্ত আছেন রিজভী। এছাড়া রুহুল কবির রিজভী দলের জন্য ফুল টাইম নিবেদিত বলেও রাজনৈতিক মহলে আলোচনা আছে। তাছাড়া পদাধিকার বলেও তিনি এই পদের দাবিদার। 2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে 2011 সালে দলটির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। 2016 সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হিসেবে নির্বাচিত হন। সাধারণত সিনিয়র যুগ্ম মহাসচিবকে পরবর্তী মহাসচিব মনে করা হয়, তবে প্রথমে মির্জা ফখরুলের মতো তাকেও ভারপ্রাপ্ত মহাসচিব করা হতে পারে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বৈদেশিক বাণিজ্যে বিশাল ঘাটতি নিয়ে শেষ হয়েছে 2025-26 অর্থ বছর। এর আগের অর্থ বছরের চেয়ে যা বেড়েছে প্রায় 34%। অঙ্কের হিসেবে এর পরিমাণ 2,728 কোটি বা $27.28 বিলিয়ন, যা দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ঘাটতি। ট্রাম্প শুল্ক সহ নানা প্রতিবন্ধকতায় রপ্তানি আয় কমার বিপরীতে বছরের শেষ দিকে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ঘাটতির পরিমাণ এতটা বেড়েছে। দেশের বৈদেশিক বাণিজ্যের ইতিহাসে আগের সব রেকর্ড ছাড়িয়ে 2021-22 অর্থ বছরে বাণিজ্য ঘাটতি $33.25 বিলিয়ন উঠেছিল। 2022-23 অর্থ বছরে $27.38 বিলিয়ন ঘাটতি ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে 1 সেপ্টেম্বর, অর্থাৎ বাকি মাত্র 3 সপ্তাহেরও কম। তবে ঢাকায় বাংলাদেশ ভারত সিরিজটি হবে কিনা তাই এখনো নিশ্চিত নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বলছে, অনুমতি ও স্পষ্ট ধারণা নিতে সরকারের দ্বারস্থ হতে যাচ্ছে তারা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে এ মুহূর্তে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই বোর্ড। সরকারের নির্দেশনা ও অনুমতির জন্য শিগগিরই যোগাযোগ করবেন তারা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।